প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন কুমার দেব, সহকারী শিক্ষক আব্দুল হামিদ সদর উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস। তোমাদের প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ে পরিমাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন একক রয়েছে, বিভিন্ন পদ্ধতিতে পরিমাপ করা যায়। তবে একটা সারা বিশ্বের সমগ্র দেশের মধ্যে একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এসআই একক বলা হয়। তাহলে আমাদের এই যে রাশিগুলো লিখছি, আমরা এখানে 7টি রাশি লিখছি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, আলোক ঔজ্জ্বল্য ও পদার্থ। এই 7টি রাশির আমরা 7টি একক পাবো। ওই এককগুলোই এখন সমগ্র দেশে প্রচলিত। যেমন দৈর্ঘ্য পরিমাপের একক, দৈর্ঘ্য আমরা পরিমাপ করার জন্য যে মানটা পাবো সেটা আমরা মিটার লিখবো। এখন আমরা কোন একটা কিছু পরিমাপ করে, যেমন আমাদের স্কেল হোক, টেবিল, তোমাদের পড়ার টেবিল, এগুলো পরিমাপ করলে আমরা মিটার, সেন্টিমিটার একক আসবে। এটাকে আমাদেরকে মিটার নিয়ে আসতে হবে প্রকাশ করার জন্য। আর ভরের একক কিলোগ্রাম, কিলোগ্রাম লিখতে হবে। কেজি, আমরা কোনো পদার্থের ওজন, ভর নির্ণয় করার জন্য আমরা কিলোগ্রাম বলবো। তবে ওজনের একক হচ্ছে আমরা নিউটন, সেটা তোমরা পরবর্তীতে জানবে। এরপর সময়, সময় আমরা মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, মাস, বছর বলতে পারি, 1 বছর 2 বছর। তবে এটাকে আমাদের এসআই এককে নিয়ে আসতে গেলে আমাদেরকে অবশ্যই সেকেন্ডে নিয়ে আসতে হবে। যেমন 1 ঘন্টা যদি বলা হয়, 1 ঘন্টাকে আমরা কোথায় নিয়ে আসবো? আগে 1 ঘন্টা সমান আমরা 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। এই 60 মিনিটকে আমাকে আবার সেকেন্ডে নিয়ে আসতে হবে। সেকেন্ডে নিয়ে আসতে গেলে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই এটাকে আবার 60 দিয়ে গুণ করতে হবে সেকেন্ড। তাহলে 630 সেকেন্ড। 1 ঘন্টাকে, 1 ঘন্টা এই সময়টাকে আমরা এসআই এককে যখন নিয়ে আসবো তখন এটা 3600 সেকেন্ড হবে। এরপর তাহলে এটা আমরা কি জানি? সেকেন্ড, সেকেন্ডে প্রকাশ করব। তো এখানে দেখো ভর কিন্তু গ্রামে হচ্ছে না, ভর কিন্তু কিলোগ্রামে থাকতেছে। যদি আমরা গ্রাম থাকে, মনে করো 1000 গ্রাম, সেটাকে আমরা 1 কিলোগ্রাম লিখতে পারবো। 1000 গ্রামকে আমরা 1 কিলোগ্রাম লিখবো। এভাবে যদি 500 গ্রাম থাকে, সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রাম নিয়ে আসতে পারবো। 0.5 কিলোগ্রাম। তো আমরা এগুলোকে আমরা বিভিন্ন দৈর্ঘ্যের একক মিটার, সেন্টিমিটার লিখবো না, সেন্টিমিটার থেকে আমরা আবার মিটার নিয়ে আসবো। ভরের একক আমরা গ্রামে যদি পাই, কোনো একটা পরিমাপ করে আমরা গ্রাম এককে পেয়েছি, মনে করো 500 গ্রাম হয়েছে, এটাকে আমরা এসআই এককে প্রকাশ করার জন্য 0.5 কিলোগ্রাম লিখতে হবে। তাপমাত্রার একক কেলভিন, তো তাপমাত্রার একক কেলভিন। আরো কি আছে? যেমন ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট। ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইটে প্রকাশ করা যায়, তবে আমরা এখানে প্রকাশ করব কেলভিনে। এখন সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের পার্থক্য হচ্ছে 273। আমরা মনে করো সেলসিয়াস স্কেলে কোন একটা বস্তুর তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আছে, এটা হচ্ছে সেলসিয়াস আছে। এই সেলসিয়াস থেকে যখন আমরা কেলভিনে যেতে চাইবো, তখন এটাকে আমাদের 25 এর সাথে 273 যোগ করতে হবে, তাহলে এটা কেলভিনে পরিণত হবে। তো আমরা সেলসিয়াস স্কেলে থাকবো, কোথায় থাকলো, আমরা এটাকে কেলভিনে নিয়ে আসতে হবে। তাপমাত্রার একক কেলভিন। এরপর বিদ্যুৎ প্রবাহের একক আমরা অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। আমাদের বাসাবাড়িতে অথবা অফিস আদালতে যে বিদ্যুৎগুলো সাপ্লাই করা হচ্ছে, এটা চল বিদ্যুৎ বলা হয়। এই বিদ্যুৎ পরিবাহক কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কোনো একটা ভাল্ব জ্বালানোর ক্ষেত্রে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেটার এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। এরপর আলোক ঔজ্জ্বল্য, কোনো একটা ভাল্ব আলো দিচ্ছে, তো আলোটা, কিছু আলো
বাল্বের আলোর উজ্জ্বলতা বেশি থাকে আর কিছু বাল্বের আলোর উজ্জ্বলতা কম থাকে। এটা নির্ভর করে এদের একটা একক আমরা পাবো, সেটা হবে যে ক্যান্ডেলা। দীপন তীব্রতা বলা যায়, সেটাকে আলোর উজ্জ্বলতাও বলা যায়। মানে কোনো একটা আলো জ্বলতেছে, সেটা কি পরিমাণ বেশি জ্বলতেছে নাকি কম জ্বলছে, কি পরিমাণ জ্বলতেছে, এটা আমরা ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করব। পদার্থ পরিমাপের একক, এটা তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ হতে পারে। এটা তরল গ্যাসীয় পদার্থ পরিমাপের জন্য আমরা মোল, 1 মোল গ্যাস, বিশেষ করে এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোল এককে আমরা প্রকাশ করব। আমরা বলতে পারি যেমন এটা তরল পদার্থের ক্ষেত্রে হতে পারে, যেমন H2O, এটা পানি আছে, এখানে কয় মোল পানি আছে সেটা আমরা বলতে পারি। এটা যদি এখানে হয়তো 2 মোল পানি আছে, 3 মোল পানি আছে, আমরা এটা বলতে পারি, এটাকে মোল বলা হচ্ছে। তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপে SI একক হচ্ছে মিটার, কিন্তু সেন্টিমিটারও একক, তবে SI একক হবে মিটার। আর SI এককটা কি? SI একটা হচ্ছে পৃথিবীর সমগ্র দেশে এখন যেটা প্রচলিত পরিমাপের পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের এখন পরিমাপ করতে হবে। তবে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বইয়ের গাণিতিক সমস্যা যেগুলো আছে সেখান থেকে একটু সমাধান করার চেষ্টা করব। তোমাদের বিজ্ঞান বইয়ের 10 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা আছে কয়েকটা, সেগুলো সমাধান করার চেষ্টা করতেছি। 1 নম্বরে যেটা লেখা আছে, একটি ক্ষেত্রে, এটা আপনারা আমি একটু লিখতেছি, একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 4 মিটার হলে ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে এটা সমাধানের জন্য, এই গাণিতিক সমস্যাটা সমাধানের জন্য আমরা প্রথমে লিখব, এটা কি দেওয়া আছে, ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে দিয়ে লিখব ক্ষেত্রটি দৈর্ঘ্য 5 মিটার, এটা 5 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? 4 মিটার এবং 4 মিটার। এখন আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করব, সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখন দৈর্ঘ্য 5, প্রস্থ 4, বর্গ একক, 4 × 20 বর্গ একক। এই ক্ষেত্রটির ক্ষেত্রফল। তবে এখন এখানে বর্গ একক লিখার পর এখানে আমাদের আর একক লিখতে হবে না, আমরা এখানে মিটারে লিখতে পারবো। মিটার থাকলে মিটারে লিখবো, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারে লিখবো, যদি গজ থাকে গজ লিখবো। তবে আমাদের এর আগে যেটা বললাম SI একক, আমাদেরকে অবশ্যই এটাকে মিটারে নিয়ে আসতে হবে। যেহেতু এটা মিটারে আছে, আমরা আর কোথাও নিয়ে যেতে হয় না। যদি এখানে সেন্টিমিটার থাকতো তাহলে এটাকে অবশ্যই আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা এটার ক্ষেত্রফল কি পেয়েছি? 20 বর্গ মিটার পেয়েছি। এভাবে তোমরা এর পরবর্তীটাতে কি দেওয়া আছে, একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, এই কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে প্রস্থ কত হবে? সেক্ষেত্রে আমি একটু তোমাদেরকে দেখা দিচ্ছি। ক্ষেত্রফল দেওয়া আছে, সংক্ষিপ্ত আকারে আমি দেখাচ্ছি, এখানে তোমরা একটু বিস্তারিত লিখবে। 20 বর্গ মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5 মিটার। তাহলে প্রস্থ কত হবে? এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটোই দেওয়া ছিল, আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি, দুটো গুণ করেছি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করেছি। এখন এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল
বা দৈর্ঘ্য 20 বা 4 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে যে কোনো গাণিতিক সমস্যা ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল এই তিনটার যদি যে কোনো দুইটা দেওয়া থাকে তাহলে অন্যটা আমরা নির্ণয় করতে পারবো। যেমন এখানে দৈর্ঘ্য প্রস্থ দুইটা দেওয়া ছিল, ক্ষেত্রফল নির্ণয় করেছি। এরপর এখানে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ নির্ণয় করেছি। এভাবে তোমরা পরবর্তীটাও সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের বইয়ে 3 নাম্বার গাণিতিক সমস্যাটা এখানে লিখছে একটি বাক্সের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার প্রস্থ এবং 5 সেন্টিমিটার উঁচু। তবে এই ধরনের আমরা একটা যদি বক্স আঁকি তাহলে কিরকম হচ্ছে, এই বক্সটির উচ্চতাটা, এই উচ্চতাটা কত, 5 সেন্টিমিটার। আর প্রস্থ, আমরা যদি এটাকে প্রস্থ বলি, এই প্রস্থটা হচ্ছে 10 সেন্টিমিটার আর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য আর প্রস্থ এখানে সমান। একটা আয়তাকার ঘনবস্তু হচ্ছে, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। এখন আয়তন কত হবে? একটি বাক্সের আয়তন, এখানে 100 খানা বক্সের আয়তন বের করতে বলছে, আমরা 1 খানা বক্সের আয়তন বের করব। আয়তন, আয়তনের সূত্র তিনটা গুণ করতে হবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হয়, আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করতে হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 10 গুণ 10 গুণ 5। ঘন সেন্টিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটার লিখছি, 500 ঘন সেন্টিমিটার। এখন একখানা বক্সের আয়তন, এখন একখানা বাক্সের আয়তন 500 ঘন সেন্টিমিটার। এখন 100 খানা বাক্সের আয়তন আমরা ঐকিক নিয়ম করে করতে পারি, তো গুণ হবে 50,000 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে কার আয়তন। তাহলে এভাবে তোমরা ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করার ক্ষেত্রে তোমরা এভাবে একইভাবে, যেমন আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দুইটা সূত্র দিয়ে সমাধান করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টা আরো ভালোভাবে পড়বে, পরে তোমাদের এখানে সেই সৃজনশীল প্রশ্নগুলো সেটা সমাধান করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে। ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাই।